স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি জেনিসিয়া বর্ণা। এক মাস দেড় মাস আগে ইঞ্জেকশনগুলি দিয়ে রাখে এরা বড় গরুগুলির ক্ষেত্রে। এগুলোর কোনো পরীক্ষা করার ব্যবস্থা আছে কিনা আমরা তো এটা বলতে পারবো না। আমরা যখন একে শখ করে আমরা পুষি তখন আমরা এই মেডিসিনটা ব্যবহার করি না। তারা কেমিক্যাল এবং বিভিন্ন রকম ফিড জাতীয় গরু মোটাতাজাকরণ করে থাকে। নড়ে চড়ে না পুষ্ট ওইগুলো হচ্ছে সুই দেওয়া থাকে, বুঝেছেন না? যেগুলো দেখা যাচ্ছে চাষি আমাদের গরু যেগুলো ওগুলা গায়ে হাত দিলে ধরো ওরা নেচে ওটা সব সময় স্টেরয়েড এক্সপোজড গবাদি পশুর মাংস খেতে থাকে, তাহলে ওটা ওই স্টেরয়েড মানব শরীরে ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব পড়তে পারে। বর্ণা, আমরা দেখছিলাম যে কোরবানির পশুর হাটগুলোতে পর্যাপ্ত পশুর সরবরাহ রয়েছে, তবে বেচা বিক্রি খুব একটা জমে ওঠেনি এখন পর্যন্ত। বিক্রেতারা যেটি প্রত্যাশা করছেন আজ বিকেলের পর থেকে হয়তো বেচা বিক্রি জমে উঠবে। ক্রেতাদের অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী স্টেরয়েড প্রয়োগ করে গরু মোটাতাজা করছেন, যার কারণে এবার মোটাতাজা এবং বড় আকৃতির গরুর চাহিদা কিন্তু তেমন নেই। আগে নিচ্ছিল 300 টাকা 100 গ্রাম, এই গত শুক্রবারে নিচে 400 টাকা। দাম তো তুলনামূলকভাবে গত এক সপ্তাহ বা 15 দিন আগে যে ছিল ওখান থেকে অনেকগুলো হাই। মশলা সব কিছুর দাম চাহিদা ঠিক আছে, শুধু এলাচির দামটা একটু বাড়তি। জিরা কিছুদিন আগে 850 টাকা হয়ে গেছে, এখন আবার কমছে, 720 টাকা বিক্রি করি। রসুনটা আগে 220 টাকা ছিল, এখন অনেকে 200 টাকা বিক্রি করতেছে, আবার অনেকে 210 টাকা বিক্রি করতেছে, যে একটু কিনে করতেছে আর কি। আদা আমি নিজের দাম করলাম, দেখলাম যে আগে নিয়েছিলাম 280-70 টাকা, 80 টাকা 350 টাকা চাচ্ছে। তন্ময়, প্রতি বছরই ঈদের সময়, বিশেষ করে কোরবানি ঈদের সময় আমরা কিন্তু দেখতে পাই যে মশলার দাম বেড়ে যায়। এবারও কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও মশলার দাম বেড়েছে এবং মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে চাহিদা বেশি থাকে। এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা সহ অন্যান্য পণ্যগুলো প্রায় প্রতিটি পণ্যের দামই কিন্তু বেড়েছে, আমরা এমনটাই দেখতে পেয়েছি। আমার মা বাবার সাথে ট্রেনে উঠে যাচ্ছি আমার দাদু বাড়ি নানু বাড়ি। প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছি, অবশ্যই হ্যাপি আমরা। অন্যবার যেরকম আপনার আছে যে অগোছালো থাকে, রেলওয়ে কর্তৃপক্ষে মোটামুটি এবার একটা ডিসিপ্লিন পর্যায়ে রাখছে। ভিতরে যারা ঢুকে যাচ্ছে টিটিদের মাধ্যমে, এক্সট্রা ফেয়ার টিকিটের মাধ্যমে আমরা এদের টিকিট বানিয়ে দিচ্ছি। বেসিক্যালি ভাড়া নেওয়া হচ্ছে 580 টাকা, কিন্তু আজকে আমি যমুনা লাইনে কাটছি, আমার কাছে 850 টাকা করে ভাড়া নিচ্ছে। ভাড়া আপনার বিআরটিএ থেকে করছে 644 টাকা, আমরা নিচ্ছি 600 টাকা। যাত্রীর যে চাপ, অনেক বেশি পরিমাণ গাড়ির এখানে যোগান আছে। এই সব সময় মনে করেন একটার পর একটা গাড়ি থাকার কথা, আর এক গাড়ি সকালতে আমরা বুক দিয়ে ফুল হয় না। আমি দাদি বাড়ি যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। আমি প্রায় 1.5 মাস পরে বাড়িতে যাচ্ছি আর খুবই এক্সাইটেড। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এরই মধ্যে কিন্তু আমরা দেখছিলাম রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ, এবং বাস, ট্রেন, লঞ্চ যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো শিডিউল মেনে চলাচল করছে, তবে মহাসড়কে গাড়ির কিছুটা চাপ রয়েছে। এবং বলা হচ্ছে যে বরাবরের মতোই কিন্তু এবার ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছে বাসের যাত্রীদের কাছ থেকে। এ নিয়ে আমাদের দর্শকদের বিস্তারিত জানাবো এখন দুপুরে, তবে শুরুতেই জানাতে চাই কোরবানি পশুর বাজার প্রসঙ্গে।
তন্ময়, প্রতিবারই কিন্তু আমরা কোরবানির যে হাট বা কোরবানির সময় হলে দেখতে পাই একটু মোটা তাজা এবং বড় আকৃতির গরু খোঁজেন ক্রেতারা। এবার কিন্তু সেটি দেখা যাচ্ছে না। হাটগুলোতে বড় এবং মোটা তাজা আকৃতির যে গরুগুলো সেগুলোর চাহিদা বেশ কম, এবং এর কারণ হিসেবে বলা হচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী স্টেরয়েড প্রয়োগ করে গরু মোটা তাজা করছেন, কিন্তু যারা খামারি আছেন তারা আসলে এটি করছেন না, এমনটি বলছে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এবং একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে গরুগুলো কৃত্রিম উপায়ে মোটা তাজা করা হয়েছে, সেগুলো যদি কেউ সেই পশুর মাংস যদি খায় তাহলে সেক্ষেত্রে শরীরে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে। আমাদের হাতে সহকর্মী দেলোয়ার দেলনের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। রাজধানীর হাটে এভাবেই চলছে কৃত্রিম উপায়ে গরু মোটা তাজাকরণ। এখন টিভির ক্যামেরায় ধরা পড়েছে এমন দৃশ্য। গত কয়েক বছর ধরে এ কারণে আকারে ছোট কিংবা মাঝারি দেশি গরুর কদর বেড়েছে কোরবানির হাটে। ক্রেতারাও মনে করে বড় গরু মানেই কৃত্রিমভাবে মোটা তাজা করা হয়েছে। গরুর ট্যাবলেট খাওয়াইতেছে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কিসের ট্যাবলেট, বলতেছে যে ট্রাকে করে গরু আসছে, এটা 20 ব্যথার ট্যাবলেট। আমি বললাম যে এত বড় ট্যাবলেটের জন্য 1 মাস 1.5 মাস আগে ইঞ্জেকশনগুলি দিয়ে রাখে এরা বড় গরুগুলির ক্ষেত্রে। ছোট গরুর ক্ষেত্রে এগুলি হয় না। যেগুলো মেডিসিন খাওয়াইছে এগুলোর কোনো পরীক্ষা করার ব্যবস্থা আছে কিনা আমরা তো এটা বলতে পারবো না। হ্যাঁ, অনেক গরু গত বছরও মারা গেছে। এমন অবস্থায় অনেক খামারি বিপাকে পড়েছেন। এ যেমন কুষ্টিয়া থেকে রাজধানীর বছিলাহাটে নিয়ে আসা কালো মানিক সবার দৃষ্টি কাড়লেও কপালে চিন্তার ভাঁজ খামারি রমজানের যত্নের যেন শেষ নেই কালো রঙের সুঠাম দেহের অধিকারী হওয়া ষাঁড় গরুটির। যারা বড় ফার্ম দেয় তারা এগুলো ইনজেকশন ব্যবহার করে এবং তারা বিভিন্ন রকমের মেডিসিন দেয়, কিন্তু আমরা যখন একে শখ করে আমরা পুষি তখন আমরা এই মেডিসিনটা ব্যবহার করি না। রমজানের মতো অনেক খামারি এখন বড় গরু এনে বিপাকে পড়েছেন। এজন্য এক শ্রেণীর খামারির অতিলোভকে দায়ী করছেন ব্যাপারীরা। মোটা ইঞ্জেকশন দেয়, মোটা বড়ি খাওয়ায়, আর আমাদের গরুতে কোনো নাই। তাদের ক্যারিং কস্ট বেশির কারণে তারা কেমিক্যাল এবং বিভিন্ন রকম ফিড জাতীয় গরু মোটা তাজাকরণ করে থাকে। নড়ে চড়ে না পুষ্ট ওইগুলো হচ্ছে সুই দেওয়া থাকে, বুঝেছেন। আর যেগুলো দেখা যাচ্ছে চাষি আমাদের গরু যেগুলো ওগুলা গায়ে হাত দিলে ধরো ওরা নেচে ওঠে। ভালো এমনি খাদ্য দিলে গরু তাজা হয়, কিছু লোক হয়তো খারাপ খাদ্য খাওয়াই গরু তাজা করে, এটাও ঠিক। এদিকে খামারে স্টেরয়েড ইনজেকশন প্রয়োগ করা হয় না বলে দাবি এ খামারির। কোরবানির ঈদে প্রস্তুত থাকা পশুর মাত্র 15 থেকে 20% খামার থেকে আসে বলেও জানান তিনি। কোয়াক ডাক্তারদের পরামর্শে যারা এইসব ব্যাপারে একটু কম জানে কিংবা কম বুঝে, তারা না বুঝে হয়তো বা এগুলা অবলম্বন করে, বাট এগুলা ব্যবহার করলে গরু অনেক কষ্ট পায়। চিকিৎসকরা বলছেন কৃত্রিমভাবে মোটা তাজা করা এসব প্রাণীর মাংস খেলে শরীরে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর মধ্যে শরীরে পানি জমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ নানা সমস্যা দেখা দিতে পারে। সব সময় স্টেরয়েড এক্সপোজড গবাদি পশুর মাংস খেতে থাকে, তাহলে ওই স্টেরয়েড মানব শরীরেও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব পড়তে পারে। হয়তো দেখা গেল উনি মুটিয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেয়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অস্থিরতা দেখা দেয়। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কোরবানির হাটে রুগ্ন গরু শনাক্তে তৎপর রয়েছেন তারা। গঠন করা হয়েছে মেডিকেল টিম। স্টেরয়েড দিয়ে মোটা তাজা করলে তার দৈহিক গঠনটা কেমন হবে, মাংসের ইয়ে কেমন, এটা যখন বুঝে গেছে এটা বাজারে বিক্রি হয় না। আর অনেকের পশু মারা যাওয়ার প্রেক্ষিতে এটা থেকে মানুষ দূরে সরে গেছে, এটা এখন আর নাই। প্রতিটা বাজারে আমরা একটা ভেটেরিনারি মেডিকেল টিম দিয়ে দিয়েছি, ওখানে লিফলেট আবার দিয়েছি। আবার টিমের সাথে কথা বললে কেউ যদি বলে যে আমি একটু পশুটা কিনতে চাচ্ছি সুস্থ অসুস্থ, আমাকে একটু ডিসক্রিমিনেট করে দেন, সেটা করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বান্দা কোরবানি দিয়ে থাকেন, তবে এই কোরবানির অন্যতম শর্ত পশুর বয়স এবং সুস্থতা। এদিকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 1,30,00,000 পশু, যা গত বছরের তুলনায় প্রায় 4.5 লাখ বেশি। দেলোয়ার হোসেন দোলন, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তন্ময়, একদিকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, এই সময় কিন্তু রাজধানীতে যারা কোরবানি করবেন পশু তারা কিন্তু ইতোমধ্যে বাজারে যেতে শুরু করেছেন, তবে তারপরেও কিন্তু বাজারগুলো আসলে জমে ওঠেনি যতটা প্রত্যাশা
করা হয়েছিল বা বিক্রেতারা যতটা প্রত্যাশা করেছিলেন ততটা জমে ওঠেনি। তবে তারা আশা করছেন যে সকাল থেকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এর কারণে ক্রেতারা আসতে পারেনি, বিকেল নাগাদ ক্রেতারা ভিড় করবেন বাজারগুলোতে। এবং একই সঙ্গে রাজধানীর বাইরের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু এরই মধ্যে জমজমাট হতে শুরু করেছে। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সঙ্গে রাজধানীর তেজগাঁ হাট থেকে যুক্ত আছেন সহকর্মী শম্পা বিশ্বাস এবং নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। শম্পা, শুরুতেই যাচ্ছি আপনার কাছে, জানাবেন যে জুমার নামাজের পর আসলে এই সময়টাতে হাটে ভিড় কেমন দেখছেন এবং বেচা বিক্রি আসলে কতটা জমে উঠলো? তন্ময়, হাটে ভিড় একদমই নেই। সকাল থেকেই আমরা বিভিন্ন হাটে ঘুরেছি এবং দেখেছি ক্রেতা নেই বললেই চলে। সকালে যদিও আবহাওয়া কিছুটা প্রতিকূল ছিল, যার কারণে বিক্রেতারা বলছেন যে ক্রেতার সংখ্যা কম, কিন্তু নামাজের পরেও দেখা গেছে যে সেই অনুপাতে ক্রেতার সংখ্যা বাড়ছে না। আমরা হাটে দেখেছি এবছর লাখ টাকার নিচে গরুর সংখ্যা খুবই কম এবং যেসব গরু অনেক বড় আকারের সেগুলোর দাম কিন্তু 5 থেকে 8 লাখ টাকার মধ্যে, যদিও এর বাইরেও অনেক বেশি দামের গরু এবার হাটে উঠেছে। বিক্রেতারা বলছেন যে এবার চাহিদার তুলনায় হাটে গরুর সংখ্যা অনেক বেশি, তাই বিক্রি কম। এটি একটি কারণ হিসেবে বলছেন। আরেকটি কারণ বলছেন যে এবছর এখন পর্যন্ত হাট যেহেতু জমে ওঠেনি সে কারণেও ততটা বেচা বিক্রি এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গেও কথা বলেছি, যদিও ক্রেতার একদমই আকাল চলছে, তারপরেও যাদেরকে আমরা পেয়েছি তাদের সঙ্গে কথা বলেছি। অনেকেই আমরা দেখেছি যে লাখ টাকার মধ্যে গরু খুঁজছেন, 80,000 থেকে 1 লাখ টাকার মধ্যে তাদের গরু কেনার বাজেট, কিন্তু সেই বাজেটের মধ্যে তারা গরু পাচ্ছেন না। দেশি ছোট আকারের যেসব গরু সেগুলো আমরা দেখেছি 1,30,000 থেকে 1,80,000, কোনোটি 2 লাখ করে দাম হাঁকছেন বিক্রেতারা। ফলে ক্রেতা বিক্রেতার যে দাম নিয়ে একটি সংকট সেটি থেকেই যাচ্ছে, এটি বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি জানিয়ে রাখি এবছর ঢাকার 2 সিটি কর্পোরেশনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 20টি পশুর হাট বসেছে। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি হাট এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9টি হাট বসেছে এবং এই হাটের মধ্যে 2টি হাট রয়েছে স্থায়ী হাট। যেই হাট দুটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলীর পশুর হাট স্থায়ী হাট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সারুলিয়া হাটটি মূলত স্থায়ী পশুর হাট। এর বাইরে যতগুলো হাট বসেছে সেগুলো অস্থায়ী হাট। আমরা দেখেছি যদিও সিটি কর্পোরেশনের যে ইজারাপত্র থাকে সেখানে বলা হয় যেসব রাস্তায় জনসমাগম বেশি কিংবা যেসব এলাকায় যেসব এলাকা আবাসিক এলাকা সেখানে হাট না বসানোর জন্য কিংবা হাট বসলেও মানুষের সুবিধার কথা চিন্তা করে হাট বসানোর কথা শর্তে উল্লেখ করা থাকে, যদিও সেই সব শর্ত আমরা হাটে মানতে দেখিনি এবং বেশিরভাগ সময় দেখেছি লোকজনের চলাচলের বিঘ্ন ঘটিয়েই বিক্রেতারা তাদের পশু রাস্তার উপরে নিয়ে বসেছে, যদিও তাদের এই পশু বিক্রির কথা একটি সীমানার মধ্যে। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁও হাট থেকে পশু বিক্রির সবশেষ খবর। শম্পা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এ পর্যায়ে যেতে চাই আমিরুল বাপ্পির কাছে, নীলফামারীর ঢেলাপির হাটে আছেন তিনি। আমিরুল বাপ্পি, আপনার কাছে জানতে চাইবো যে আমরা বলছিলাম গরু মোটা তাজাকরণের এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে খামারি এবং ব্যবসায়ীদের মধ্যে। এটি গরু কিন্তু এরই মধ্যে ঢুকেও গিয়েছে। নিশ্চয়ই আমিরুল বাপ্পি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, একটু বলবেন যে এই মোটা তাজাকরণ নিয়ে আসলে ক্রেতারা কতটা সচেতন এবং একই সঙ্গে আমরা ঢাকার যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে দেখছিলাম ক্রেতাদের খুব একটা ভিড় নেই। নীলফামারীর হাটের চিত্রটা মনে হয় অনেকটাই উল্টো, কারণ আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেক মানুষ রয়েছে এই মুহূর্তে হাটে। তন্ময়, একদম ঠিক কথা বলেছেন যে মানে এই হাটে আজকে এত পরিমাণ গরু এসছে যে ঠিকঠাক মতো দাঁড়ানোর পর্যন্ত অবস্থা নেই। আমরা 12টার খবরে যখন যুক্ত ছিলাম তখন এই এলাকাটা কিছুটা ফাঁকা ছিল, কিন্তু এখন একদম একটা গরু রাখার মতো কোনো ধরনের জায়গা নেই, মানুষের দাঁড়ানোটাও খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর আপনি যেটি বলছিলেন যে গরু মোটা তাজাকরণ নিয়ে সবারই একটু চিন্তা আছে যে সেই স্টেরয়েড ব্যবহার করা নিয়ে, কিন্তু যেহেতু এটার প্রমাণ করার কোনো সুযোগ নেই বা এটার পক্ষে কোনো দালিলিক কোনো প্রমাণ থাকে না, সুতরাং এটা অভিযোগ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যদিও খামারিরা দাবি করেন যে তারা কখনোই এই স্টেরয়েডগুলো ব্যবহার করেন না, বরঞ্চ তারা স্বাভাবিক যেসব খাবার গরুর সেগুলো খাইয়েই তারা গরুকে বড় করেন, মোটা তাজা করেন, এইটা হচ্ছে তাদের দাবি। তন্ময়, একটু জানিয়ে রাখতে চাই এই যে আমি আছি এখন নীলফামারীর ঢেলাপির হাট এবং এই হাটেই সর্বোচ্চ সংখ্যক গরু আজকে আমি আসতে দেখেছি এখন পর্যন্ত নীলফামারীর মধ্যে যতগুলো হাট আছে তার মধ্যে। এবার গোটা জেলায় চাহিদা হচ্ছে 1,43,109 এবং তার বিপরীতে মজুত আছে 2,76,201টি গরু, অর্থাৎ
প্রায় দ্বিগুণ সংখ্যক পশু, কুরবানির পশু এখন এই গোটা জেলায় মজুদ আছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা, যার মধ্যে গরুর সংখ্যাটা প্রায় ৭৫,০০০-এরও বেশি। এবং দাম নিয়ে সন্তুষ্টি আছে কিছু ক্ষেত্রে ক্রেতাদের, এবং বিক্রেতারা বলছেন যে এবার দাম কম। এটি সবসময় থাকে যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ থাকে। তো সব মিলিয়ে আজকে যে শুক্রবারের জুম্মার নামাজ শেষ হয়েছে, এখন আরও অনেক বেশি মানুষ আসতে শুরু করেছে, আর হাটটি আরও কিছুক্ষণ গেলে আরও বেশি জমে উঠবে। তো এই ছিল আমার কাছে গরুহাট নিয়ে সবশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল আপনাকে। এবার চলে যেতে চাই বাগেরহাটে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন যে বাগেরহাটের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে ক্রেতাদের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন, এবং একই সঙ্গে দরদাম নিয়ে আসলে কি বলছেন ক্রেতারা? তন্ময়, বাগেরহাটে সবচেয়ে বড় গরুহাট বলা হয় বেতাগা বাজার গরুহাটকে। সকাল থেকেই কিন্তু হাটে ক্রেতাদের আনাগোনা বেশ পরিমাণে দেখা যাচ্ছে, এবং গরুরও কিন্তু অনেক পরিমাণে এখানে গরু এসেছে। হাটে যারা তাদের তথ্য মতে হাটে এখন পর্যন্ত প্রায় ৩,০০০-এর মতো গরু এসেছে। সকাল থেকে এই হাটে প্রায় ৪৫০ থেকে ৫০০ গরু বিক্রি হয়েছে। প্রচন্ড গরমের কারণে ক্রেতারা একটু হাসপাস করলেও ইজারাদার বিক্রেতারা আশা করছেন যে বিকাল হতে না হতে সন্ধ্যার দিকে ক্রেতা আরো বাড়বে, সন্ধ্যা নাগাদ ক্রেতার পরিমাণ বাড়বে। এবং এখানে কিন্তু গত বছরের গরুর দাম একটু কম বলেই বলছেন বিক্রেতারা, গত বছরের তুলনায় গরুর দাম বেশ কম। অন্যদিকে ক্রেতারা কিন্তু বলছেন তারাও একটু গরুর দাম একটু বেশি পাচ্ছে। ক্রেতা বিক্রেতার সমন্বয়ে কিন্তু এই হাট থেকে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে। গরুর পাশাপাশি এই হাটে কিন্তু মহিষ, খাসি, ভেড়াও আছে। হাটটি কিন্তু বাগেরহাট জেলার মধ্যে সবচেয়ে বড় হাট। এই হাটটি সাধারণত সপ্তাহে 2 দিন বসলেও কিন্তু কোরবানির জন্য কিন্তু স্পেশালি হাটটা বেশ বড় করে বসে এবং প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়। এই হাটে কিন্তু আপনার বিভিন্ন জেলা থেকে গরু আসে, ফরিদপুর, মাদারীপুর, মোল্লারহাট, কেশবপুর, বিভিন্ন জেলা থেকে গরু আসছে। আমি একটা খামারির সাথে কথা বলেছিলাম যে হাটে সকালবেলা 5টি গরু নিয়ে এসেছিল, ইতিমধ্যে তার 4টি গরু বিক্রি হয়ে গিয়েছে। এখানে কিন্তু মাঝারি এবং ছোট গরুর চাহিদা কিন্তু বেশি, বড় গরুর চাহিদা একটু কম। মাঝারি ছোট গরু কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এখানে আমরা এসে দেখেছি গরু আসছে, গরু বিক্রি হচ্ছে। এই হাটে আমরা সর্বনিম্ন 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত গরু বলতে এই পর্যন্ত এই হাটে দেখেছি। হাটে গরুর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে, এবং গরু একদিক থেকে পিকআপে গরু এই হাটে আসছে, এবং অন্যদিক থেকে ক্রেতারা কিন্তু গরু কিনে আবার পিকআপ ভরে এই হাট থেকে নিয়ে যাচ্ছে। সকাল থেকে এসে কিন্তু আমরা এই হাটে গরু কেনা বেচার বেশ একটা ধুম দেখেছি। তো এই ছিল আমার কাছে বাগেরহাটের বেতাগা বাজার থেকে গরুহাটের বেচা কেনা সর্বশেষ তথ্য। তন্ময়। মাসুম বিল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বর্ণা, আমরা আসলে সহকর্মীদের মাধ্যমে জানছিলাম কোরবানির পশুর হাটের বেচা কেনার খবর। তারা কিন্তু বেশ জমজমাট বলছিলেন হাটগুলো। এই মুহূর্তে তন্ময় সময় হলো এখন দুপুরে একটি বিরতির। ফিরে আসবো একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। তন্ময়, ঈদের তৃতীয় দিনে বাস এবং ট্রেন এছাড়াও লঞ্চে বাড়ি ফিরছেন নগরবাসী, এবং তারা কিন্তু নারীর টানে যে বাড়ি ফিরছেন সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেশনগুলোতে, বিভিন্ন টার্মিনালগুলোতে। সেই খবরগুলো জানবো, আমাদের সহকর্মীরা যুক্ত হবেন আমাদের সাথে। একটু দেখতে চাই আমাদের সহকর্মী যুক্ত হবেন সিফাত শাহরিয়ার, তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। এছাড়াও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী বায়েজিদ সাদ, এবং গাজীপুর মহাসড়কে আছেন সহকর্মী রকিবুল রাহাত। প্রথমেই যেতে চাই সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, জানতে চাই আসলে সবগুলো ট্রেন শিডিউল মেনে চলছে কিনা, কোনো ভোগান্তি দেখতে পাচ্ছেন? ভোগান্তি তো কিছুটা রয়েছে বর্ণা। আমরা যেটি দেখেছি রাজশাহী কমিউটার যে ট্রেনটি সেটি 2 ঘন্টা দেরি করে এসেছে 7 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে, যেটি 12:30টার আগে যাওয়ার কথা ছিল 12:20 সেটি এখন পর্যন্ত ছাড়েনি, কিছুক্ষণ আগে এসেছে। এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো সেগুলো সেভাবে দেরি না করলেও 10-20 মিনিট করে বিলম্ব করেছে ট্রেনগুলো। তারপরে সকাল থেকে সব মিলিয়ে যদি বলি বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়েছে। তবে যেহেতু অনেক বেশি মানুষের চাপ, যাত্রীরা আজকে ছুটির দিন আজকে যাওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে যারা টিকিট কেটেছেন তারা পর্যন্ত ট্রেনে উঠতে কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন, যেহেতু অনেক বেশি ভিড়, একসাথে মানুষ। অনেকে যারা দরজা দিয়ে উঠতে পারছেন, আমরা অনেককে দেখেছি জানালা দিয়ে উঠতে। আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে এখানে অপেক্ষারত অনেক মানুষ রয়েছে যারা
এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছেন এবং প্ল্যাটফর্মগুলোতে যার যার যে ট্রেন সে অনুযায়ী প্ল্যাটফর্মগুলোতে অপেক্ষা করছে। রাজশাহী কমিউটার কথা বলছেন, যেটি 7 নম্বর প্ল্যাটফর্মে থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং চট্টলা এক্সপ্রেস যেটি প্ল্যাটফর্ম 6-এ রয়েছে, যেটি 1:45-টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, এখনও ছেড়ে যায়নি। সিল্ক সিটি রাজশাহীর উদ্দেশ্যে 2:40 ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস রয়েছে, যেটি 4 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে চলে এসেছে, যেটি সিলেটের উদ্দেশ্যে 3টার কিছু আগে ছেড়ে যাবে। মধুমতি এক্সপ্রেস শহরতলি প্ল্যাটফর্মে রয়েছে, রাজশাহীর উদ্দেশ্যে 3টার সময় ছেড়ে যাবে, যেটি ইতিমধ্যে চলে এসেছে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 ছেড়ে যাওয়ার কথা। আমরা যেটি দেখেছি আজকে এই লোকাল মেইল কমিউটার ট্রেন মিলে আন্তনগর সহ মোট 70টি ট্রেন ঢাকা ছেড়ে সারা দেশে যাবে, এবং যার মধ্যে 2টি স্পেশাল ট্রেনও রয়েছে, যেটি ইতিমধ্যে কমলাপুর ছেড়েছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যারাই কষ্ট করে ট্রেনে উঠছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, যেহেতু প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে যেতে পারছেন, এবং অনেকেই যেহেতু আসনবিহীন টিকিট কেটেছে, তাতে করে প্রত্যেকটি ট্রেনে আমরা দেখেছি আসনের বাইরে অনেকে দাঁড়িয়ে যেতে, এবং এখন আরও বেশি মানুষ প্রত্যেকটি কাউন্টার থেকে শুরু করে স্ট্যান্ডিং টিকিট থেকে শুরু করে প্ল্যাটফর্ম পর্যন্ত মানুষ অপেক্ষা করছে। এবং স্ট্যান্ডিং টিকিটের কথা বলছি, 25% স্ট্যান্ডিং টিকিট প্রত্যেকটি ট্রেনের আসনের বিপরীতে দেওয়া হচ্ছে। এবং আজকে আরেকটি বিষয় যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগে তারা ব্রিফ করেছিল, যে 12 জন টিকিট কালোবাজারিকে তারা আটক করেছে, যারা অনলাইন থেকে টিকিট কিনে বেশি দামে বিক্রি করছে, এবং ঠাকুরগাঁওয়ের 2 জন এবং ঢাকার মোট 10 জন সহ 3 চক্রের 12 জনকে গ্রেফতার করেছে, যারা টিকিট কালোবাজারি এবং বেশি দামে টিকিট বিক্রি করছিল। অনলাইন এবং অফলাইন 2 জায়গায় তারা কাজ করছিল। তো এই ঈদ যাত্রায় যে মানুষের যে ভিড়, সেটি সময়ের সাথে আরও বেশি বাড়ছে। বর্ণা তো এই ছিল কমলাপুর থেকে আমার কাছে ট্রেন ঈদ যাত্রার সব শেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। এবার একটু বায়াজিৎ সাদের কাছে যেতে চাই। সাদ, গাবতলীতে ভিড় কেমন দেখছেন, এবং সেখানে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ দেখতে পাচ্ছেন কিনা জানতে চাই। দুয়ারে করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব। সেটিতে যোগ দিতে নারীর টানে বাড়িতে ফিরতে কিন্তু এখানে আমরা ভিড় দেখতে পাচ্ছি। যাত্রী সাধারণ যারা রয়েছেন গাবতলীতে, তাদের ভিড় রয়েছে, তারা অপেক্ষা করছেন বাড়িতে যাওয়ার। তবে একটি বিশেষ দিক যেটি তারা অভিযোগ করছেন, যে এখানে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এবং কিছু কিছু কাউন্টারে গিয়ে তারা টিকিট পাচ্ছেন না। তাদেরকে বলা হচ্ছে যে আপাতত টিকিট নেই, কিন্তু যখন বাড়তি ভাড়া দেওয়া হচ্ছে তখন কিন্তু তাদেরকে সেই টিকিটটি বুঝিয়ে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন। কিছু জায়গায় দেখা গেছে যে যেখানে ভাড়া 400 থেকে 450 টাকা, সেখানে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে 700 থেকে 800 টাকা পর্যন্ত, 2 গুণ করে কিন্তু ভাড়া এখানে নেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ কিন্তু তারা করেছেন। আমরা অনেককে দেখেছি যে কাউন্টার থেকে টিকিট না নিয়ে কিছুটা দূরে এগিয়ে গিয়ে যেই গাবতলী বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে এগিয়ে গিয়ে গাবতলীর যে ব্রিজটি আছে সেখান থেকে বাসে ওঠার চেষ্টা করছেন, সেখানে কিছুটা কম ভাড়ায়। যেমন এখানে যদি 1200 থেকে 1500 টাকা নেওয়া হয় টিকিটের প্রতি টিকিটে, সেখানে কিন্তু 800 থেকে 1000-এর মধ্যে তারা উঠতে পারছেন। এরকম কিন্তু আমরা একটি অবস্থা এখানে দেখতে পেয়েছি। সেই সাথে সাথে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে পরিদর্শনে এসেছিলেন বিআরটিএর চেয়ারম্যান। তিনি যেমনটি বলেছেন, যাত্রীরা যেন নিরাপদে স্বস্তিতে যাত্রা করতে পারে সেজন্য কিন্তু তাদের যে মনিটরিং টিম রয়েছে সেটি কাজ করছে। তারা এসে টার্মিনাল যেই বাস টার্মিনাল সেটি পরিদর্শন করেন। তিনি বলেন যে রাস্তার প্রস্তুতিতে যাত্রীরা নিরাপদে যাত্রা করতে পারছে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। সেই সাথে তারা মনিটরিং করছে যাতে করে যাত্রীদের হয়রানির শিকার না হতে হয়। এবং অতিরিক্ত ভাড়ার বিষয়ে তিনি যেমনটি বলেছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়ার আদতে কোনো সুযোগ নেই, এবং নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা প্রশ্ন করেছিলাম তার কাছে, তিনি বলেছেন যে অতিরিক্ত যদি কেউ ভাড়া দাবি করে বা অতিরিক্ত ভাড়া নেয়, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যাত্রীরা বলছেন যে এখানে যেই বাসগুলো রয়েছে সেগুলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত বিলম্বে ছাড়ছে। এই শেষ একটি অভিযোগ আমরা পেয়েছি এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে সব শেষ।
সাদ, আপনাকে ধন্যবাদ। এবার রকিবুল রাহাতের কাছে জানতে চাই, রাহাত, চন্দ্রা মোড়ে তো প্রতি বছরই ঈদের সময় আমরা ভিড় দেখতে পাই, এবার কি অবস্থা, ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন এবং ভোগান্তি থাকলে সেগুলো কমাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? বর্ণা, চন্দ্রা মোড়ের সেই ভোগান্তির চিত্র একই রকম আমরা দেখতে পাচ্ছি। যদিও সড়কে উন্নয়নমূলক নানান কাজ হয়েছে, কিন্তু এইখানের ভোগান্তি কিছুটা কমেছে বলা যায়, কিন্তু পুরোপুরি ভোগান্তিহীন ঈদযাত্রা করতে পারছে না এই পথ দিয়ে যারা যাতায়াত করছে। এই পথটি অর্থাৎ এই চন্দ্রার এই মোড়টি উত্তরবঙ্গের সঙ্গে প্রবেশ এবং বাহিরের পথ, তবে আজকে প্রবেশ করতে কমই দেখা যাচ্ছে গাড়ি, অধিকাংশ গাড়ি বের হয়ে যাচ্ছে এই জায়গাটি থেকে। এবং আমরা দেখছি শুধুমাত্র যে দূরপাল্লার গাড়ি এখানে রয়েছে তাই নয়, ঢাকায় যে সব লোকাল বাসগুলো চলে সেসব লোকাল বাসগুলো কিন্তু এই সড়ক ধরে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং সেই বাসগুলোই এই চন্দ্রার এই মোড়টি থেকে যাত্রী নিচ্ছে। মূলত চন্দ্রার এই মোড় থেকে যাত্রী নেবার কারণেই পেছন দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যেটি সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যদিও ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তারা মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়োজিত করেছেন, তারাও খুব দ্রুত সময়ের মধ্যে যাত্রী তুলে বাসগুলোকে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরেও এই যে 1 থেকে 2 মিনিট সময় লাগছে বাসগুলো ভরতে, তার মধ্যেই কিন্তু আমরা দেখছি যে পেছনে দীর্ঘ যানজটের সারি তৈরি হয়েছে। এই মুহূর্তে যে সড়কটি দেখা যাচ্ছে এটি মূলত এসেছে গাজীপুরের দিক থেকে, গাজীপুর চৌরাস্তার দিক থেকে। এই সড়কটিতেই আমরা দেখেছি যে দীর্ঘ যানজট, অর্থাৎ যারা যেসব বাস এখানে আসছে বা অন্যান্য যে যানবাহন যেগুলো আসছে তারা বলছেন, সেসব যানবাহনের যারা চালক রয়েছেন তারা বলছেন যে পেছনে 4 থেকে 5 কিলোমিটারের মতো যানজট লেগে গেছে এই চন্দ্রা মোড়টি পার হবার জন্য। এছাড়া আরেকটি পথ যেটি নবীনগরের দিক থেকে এসেছে সেই দিকেও আমরা দেখছি যে এই গাজীপুরের দিক থেকে তুলনামূলক কম ভিড় হলেও সেই জায়গা থেকেও কিন্তু গাড়ির দীর্ঘ সারি এই চন্দ্রা মোড়ে এসে অপেক্ষা করছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এছাড়া আমি আপনাকে আরও একটু জিনিস জানিয়ে রাখতে চাই, ঈদের 2 দিন আগে পুলিশের মহাপরিদর্শক এবং হাইওয়ে পুলিশ বিআরটিএ সবাই কিন্তু বলেছিল যে ঈদ যাত্রায় তারা কোনো ধরনের পরিবহনে যেন কোনো ধরনের পণ্য পরিবহনের ট্রাক বা অন্যান্য কিছুতে যেন যাত্রী পরিবহন না করা হয়, সেজন্য তাদের কঠোর নির্দেশনা ছিল। কিন্তু আমরা কিন্তু দেখছি যে সেই নির্দেশনার কিছুই মানা হচ্ছে না। ট্রাকে করে এমনকি অন্যান্য যেসব ট্রাকগুলো পশু নিয়ে এসেছিল ঢাকায়, সেই ট্রাকগুলো যখন ফেরত যাচ্ছে সেই ট্রাকে করেও মানুষজন যাচ্ছে। যদিও তাদের তাতে খুব একটি আপত্তি নেই, তারা ঘরে ফিরতে পারছেন, সেই জিনিসটিতেই স্বস্তি বলছেন। এই ছিল চন্দ্রা মোড় থেকে আমার কাছে সবশেষ। বর্ণা, রকিবুল রাহাতের কাছ থেকে জানছিলাম গাজীপুরের চন্দ্রা মোড়ের যে যানজটের ভোগান্তি সেটি নিয়ে। অন্যদিকে ঈদে ঘরমুখ যাত্রীদের ভিড়ে যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতুতে, এবং সেখানে আছেন পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। যাচ্ছি তার কাছে। দেলোয়ার, টোল প্লাজার সামনে এখন ঠিক কত কিলোমিটার যানজট দেখতে পাচ্ছেন আপনি? সকাল থেকে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে মাওয়া প্রান্তের, অর্থাৎ ঢাকা থেকে যারা পদ্মা সেতু হয়ে নিজের গন্তব্যে ছুটেছেন তাদের যে তীব্র যানজট সেটি আমরা বলছিলাম যে ঠিক 6 কিলোমিটারের মতো, কিন্তু তা এখন কিছুটা কমেছে। অর্থাৎ এখনও যে যানজট সেটি 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত রয়েছে। আমাদের কাছে সকাল থেকে একটি বিষয় লক্ষণীয়, আমরা দেখেছি মোটরসাইকেল যোগে যারা নিজেদের গন্তব্য ছুটছেন তাদের উপস্থিতি খুব বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতি কিছুটা কমেছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মূলত সড়কে যেই যানজট সেটির একটি উল্লেখযোগ্য সংখ্যক আমরা দেখেছি যে কাভার্ড ভ্যান কিংবা ট্রাক, পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে কিংবা সেটির উপস্থিতি ছিল বলার মতো। অর্থাৎ অন্যদিকে বাসের উপস্থিতি যেমনটা ছিল সেটিও কিন্তু, অর্থাৎ সব মিলিয়ে সড়কের যে অবস্থা, পদ্মা পাড়ি দিতে অর্থাৎ পদ্মা সেতু অতিক্রম করতে অনেক সময় লেগে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কথা বলেছি, অর্থাৎ সকাল 10টা পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি সেখানে বলছে যে প্রায় 10,000 যানবাহন অতিক্রম করেছে টোল দিয়ে, অর্থাৎ এই সময়ে প্রায় 50 লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে। কিছু সময় পর ঠিক 2টা পর্যন্ত কিংবা এই সময় পর্যন্ত কত টাকার টোল বা কত সংখ্যক পরিবহন গিয়েছে অতিক্রম করেছে পদ্মা সেতু হয়ে সেটি হয়তো আমরা জানতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বেলা সকাল থেকে যে যানজট আমরা
আমরা জানতে চেয়েছিলাম ট্রাফিক বিভাগের কাছে। তারা বলছেন রাতে যে সকল ট্রাকগুলো বের হওয়ার কথা সেগুলো যথাসময়ে বের হতে পারেনি, যে কারণে মূলত যানজটের তৈরি হয়। আর আমরা যদিও বেলা এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল চলে আসছে, এখনও দেখছি পণ্যবাহী ট্রাক কিংবা কাভার্ড ভ্যান যেগুলো রয়েছে সেটি এখনও যাচ্ছে। আপনারা দেখছেন যে এখন টোল প্লাজার এখানে মূলত যে 60টি বুথ থেকে টোল সংগ্রহ করা হয়। এক্ষেত্রে সকালে 2টি বুথে মোটরসাইকেল আরোহীদের করা হয়েছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে মোটরসাইকেল আরোহীর সংখ্যা কমেছে। আর বর্তমানে একটি বুথ থেকে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদের থেকে মূলত টোল সংগ্রহ করা হচ্ছে। আর বাকি যে 6টি রয়েছে সেখানে কাভার্ড ভ্যান থেকে মূলত বা যাত্রীবাহী বাসগুলো থেকে সংগ্রহ করা হচ্ছে। এই ছিল মাওয়া প্রান্ত থেকে সবশেষ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। তন্ময়, আমরা সংবাদের শুরুর দিকে কথা বলছিলাম যে অন্যান্য সময়ের চেয়ে, বছরের অন্যান্য সময়ের চেয়ে ঠিক ঈদের আগ মুহূর্তে কিন্তু মশলার দাম বেড়ে যায় এবং সেটি বেশি হয় কোরবানি ঈদের সময়। এবারও তার ব্যতিক্রম হয়নি। চট্টগ্রামের বাজারে মশলার দাম চড়ে এবং যেটি বলা হচ্ছে দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এসব মশলাতে 50 থেকে 300 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এবং এই দাম বাড়ার কারণে অনেক ক্রেতারা কিন্তু তাদের যে চাহিদা রয়েছে সেই তালিকাটা কিন্তু অনেকটা ছোট করে ফেলেছেন এবং একই সঙ্গে বলেছেন বাজার তদারকি করবার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা। কাজী মাহফুজের একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, দেখে আসবো। কোরবানির ঈদের আগে চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে এলাচ, জিরা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ সহ মশলা জাতীয় পণ্যের দাম। অস্বাভাবিক বেড়েছে এলাচ ও গোলমরিচের দাম। সপ্তাহ ব্যবধানে খুচরা বাজারে কেজি প্রতি 200 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 3800 থেকে 4200 টাকা কেজি দরে। গেল এক বছরে এই পণ্যটির দাম 50% বেড়েছে। গোলমরিচের দাম কেজি প্রতি 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1100 টাকায়। এছাড়া জিরা 800 থেকে 1000 টাকা, লবঙ্গ 1700 থেকে 1800 টাকা আর দারচিনি 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে। এদিকে কেজি প্রতি 20 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে আদা, রসুন, পেঁয়াজের দাম। সব কিছুর দাম চাহিদা ঠিক আছে, শুধু এলাচির দামটা একটু বাড়তি। জিরা তো একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে। আনতেছি বাড়তি, আমরা তো আর এখানে গায়ে জোরে বাড়াতে পারবো না। এটা আমাদের কিনে অনুযায়ী আমরা 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম তো। দাম বাড়ায় হতাশ ক্রেতারা। বাজারে এসেই মশলার তালিকা ছোট করছেন কেউ কেউ। বলছেন বাজারে অসুস্থ প্রতিযোগিতা এবং তদারকি না থাকায় চাহিদাকে পুঁজি করে দাম বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। সব কিছুই তো বাড়তি ভাই, এখন বলি তো আর কি করবো। চাহিদাটাকে সীমিত করছে, কাটসিট করছে। স্যার এখানে তো টোটাল বিষয়টা হলো আমরা সবাই জানি যেটা সিন্ডিকেট মার্কেট। প্রতি বছর কোরবানির ঈদের আগে গরম হয়ে ওঠে মশলার বাজার। এবারও তার ব্যতিক্রম দেখছেন না ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন আমদানি নির্ভর মশলার বাজারে ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে, ফলে বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে তাদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এখন দুপুরে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরে আসবো একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। এবার হজ পালনের খবর জানাতে চাই। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মক্কায় কাবা ঘর তাওয়াফ সেরে মিনায় পৌঁছেছেন লাখো মুসল্লি। সারা রাত মিনার তাঁবু থেকে শনিবার সূর্যোদয়ের পর রওনা দিতে হবে আরাফার উদ্দেশ্যে। এবছর বিশ্বের 180টি দেশ থেকে 20 লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে রিয়াদ। নুসহাত কামালের প্রতিবেদন। পবিত্র কাবা ঘিরে হাজিদের ঢল, দূর থেকে দেখে যেন সমুদ্রের ঢেউ বলে ভুল হয়। বৃহস্পতিবার কাবা তাওয়াফ সেরে মধ্যরাত থেকে শুরু হয় মিনায় পৌঁছানোর তোড়জোড়। ধর্মীয় রীতি মেনে ইহরাম পরে যাত্রা শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার ভোর থেকে দল বেঁধে পৌঁছাতে থাকেন তাবুর শহরে। এর মধ্য দিয়ে শুরু হয় মুসলিম বিশ্বের সর্ববৃহৎ বার্ষিক মিলন মেলা, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আরবি জিলহজ মাসের 7 ও 8 তারিখ 8 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে মিনায় পৌঁছে রাত ভর ইবাদতে ব্যস্ত থাকবেন হজ প্রত্যাশীরা।
I am very happy, I am feeling well. And my son is taking care of me all the day long with my daughter and my daughter-in-law also. She is very good, and we are here for 3 days for saying our prayers all the day long, and also with reciting Quran. মিনার শান্ত উপত্যকায় এবছর 25 লাখ হজ যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 1 মাস ধরে মক্কায় জড়ো হয়েছেন চলতি বছরের হজ প্রত্যাশীরা। সরকারি তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 180টি দেশ থেকে 15 লাখের বেশি মুসলিম সৌদি আরবে পৌঁছেছেন। যোগ দেওয়ার কথা রয়েছে কয়েক লাখ স্থানীয় সৌদির। We have come from Pakistan to perform Hajj Baitullah. This is our first time to perform this Hajj. I have come with my mother, who is about 75 years old, my sister and my wife. 9 জিলহজ শনিবার ভোরে সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মুসল্লিরা। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হবে আরাফার ময়দান। মসজিদে নামিরা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে হজের খুতবা শুনবেন সারা বিশ্বের কোটি কোটি মুসলিম। নামিরায় জোহর ও আসরের নামাজও আদায় করবেন হজ প্রত্যাশীরা। আরাফায় পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। নামাজ শেষে রাত কাটাবেন সেখানেই খোলা আকাশের নিচে। এ সময় ইবাদতের পাশাপাশি পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা, যা মিনায় ফিরে পরের 3 দিনে শয়তানের প্রতীক জামারা লক্ষ্য করে ছুঁড়বেন। এর মধ্যে 10 জিলহজ রোববার পবিত্র ঈদুল আজহায় আত্মত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানিতে অংশ নেবেন হাজিরা। একই সঙ্গে আত্মশুদ্ধির নিদর্শন হিসেবে মাথা মুন্ডন করবেন এবং ইহরাম খুলে ফেলবেন। মঙ্গলবার মক্কায় ফিরে 7 বার কাবা তাওয়াফ করে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখান থেকে হেঁটে যাবেন হাজিরা। এর মধ্য দিয়ে শেষ হবে হজের 5 দিনের আনুষ্ঠানিকতা। এবছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হচ্ছে মুসল্লিদের। শুক্রবারই মক্কা মদিনায় তাপমাত্রার পারদ 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। গরমে হজ পালন সহজ করতে মক্কার মসজিদ আল হারাম এবং সংলগ্ন সব তাঁবুতে শীতাতপ নিয়ন্ত্রণের পাশাপাশি হজের প্রায় পুরো পথ জুড়ে তাপ প্রতিরোধী আবরণ দেয়া, পানি ছেটানো, ভ্রাম্যমাণ পানি কেন্দ্র স্থাপন সহ নানা ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ছিল এখন দুপুরে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।